যে গোয়েন্দা সংস্থা যারা আছে তারা সবাই পার্ট অফ হাসিনা রেজিম। আমাদের পুরা যত সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তাদের বেতনটা হয় আইবাস একটা সফটওয়্যার সিস্টেমে। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান সফটওয়্যার এবং এটার সার্ভার হচ্ছে ইন্ডিয়াতে, এবং তারা যদি ইচ্ছা করে আমাদের সাথে যে কোনো সময় যে কোনো ধরনের সিচুয়েশনে ফেলে দিতে পারে। যেহেতু তাদের সফটওয়্যারের মাধ্যমে আমরা করতেছি, হঠাৎ করে যদি তারা আইওয়াসে আমাদের এই মানে প্রায় 15-16 লক্ষ যে সরকারি কর্মচারী তাদের বেতনটা যায় ওখান থেকে ডিসপার্স হয়, ইনক্লুডিং 3 আর্মি। তার মানে হচ্ছে যাদের এদের অ্যাকাউন্টে চলে যাওয়া মানে হচ্ছে এদের অ্যাকাউন্ট ইনফরমেশন, মানে সমস্ত আর্মির অ্যাকাউন্ট ইনফরমেশন এই সফটওয়্যার আছে। এটা শেখ হাসিনা ইন্ডিয়াকে তো সব দিচ্ছে, এইগুলো দিয়ে দিচ্ছে আর কি। তো এই জিনিসটার মনে হয় কন্ট্রোল আমাদেরকে নিতে হবে। যারা যারা কনসার্ন আছেন, যতগুলো সফটওয়্যার এবং বিভিন্ন জায়গায় আছে, ইভেন আমাদের এনআইডি, এগুলোর মধ্যে ভারতের ইনফ্লুয়েন্সটাকে মুক্ত করতে হবে। তারপরে আমাদের যে বাংলাদেশ ব্যাংক আছে এগুলাতে এদের ইয়াতে ইম্পর্টেন্ট জিনিস এই মুহূর্তে আমার যেটা মনে হয় যে এসএসএফ এ এখন যারা আছে তারা সবাই হচ্ছে শেখ হাসিনা লয়ালিস্ট এবং কোনো পোস্টিং চেঞ্জ হয় নাই। এখন নতুন দায়িত্বভার নিচ্ছেন যারা, প্রফেসর ইউনিস ইন্ডিয়ার প্রতি একটা থ্রেট দিয়েছেন যে যদি এখানে কোনো সমস্যা হয় তাহলে 7 সিস্টারে হতে পারে, যে হুইচ ইজ দিস ইজ দ্য ওয়ে ডিপ্লোমেসি শুড ওয়ার্ক। কারণ ভারত একটা সভরেন কান্ট্রি, আমাদের একটা সভরেন কান্ট্রি। আসসালামু আলাইকুম। আজকে বোধহয় একটু হ্যাপি মুডে আছি। হ্যাপি মুডটা এই জন্য, সবসময় তো আমি একটা ক্রাইসিস বিভিন্ন জিনিস নিয়ে বলি যে এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে। সো আজকে ইজ কাম এন্ড কোয়েট। তত্ত্বাবধায়ক সরকার শপথ গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। মানে আর্মির ভিতরে যে অস্থিরতাটা ছিল এটা আমি আগে বলেছিলাম যে এটা এই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই জিনিসটা স্বাভাবিক হয়ে যাবে। তবে এই নতুন সরকারের মানে আমি একবার ভেবেছিলাম আমি ভিডিওটি দিব না, বাট স্টিল আমাকে লোকজন বিভিন্ন জায়গা থেকে ফোন করে বিভিন্ন তথ্য দেয়। দিলে যেটা হয় একটা ডিসমিনেট করা একটা মনে হয় একটা দায়িত্বের মধ্যে চলে আসে আর কি। তো এই জন্য আমি ডিসমিনেট করতেছি। একটা হচ্ছে প্রথমে হচ্ছে সিচুয়েশন এখন স্টেবল, বাট আমার যে ইনসাইড সোর্স যেটা আছে তারা স্ট্রেট ওয়ে ওয়াকার স্যারকে অ্যাকচুয়ালি কেউ মানে যারা ইনার সার্কেল তারা কেউ বিশ্বাস করতে পারতেছিল না, এবং বিশ্বাস করতেছিল যে অফিসারদের ভিতরে যে এই যে কাউন্টার কু যেটা মানে জরুরি অবস্থা ঘোষণা করার যে পায়তাটা জিয়া করেছিল, এটার পিছনে এটার সাথে হয়তোবা ওয়াকার এক পার্টি বিশ্বাস করে যে ওয়াকার স্যারও হয়তোবা যেহেতু উনি আওয়ামী ফ্যামিলির, উনি এটাকে যদি সিচুয়েশন অ্যাসেস করে ফেভারেল মনে করে ফেলতে পারে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের আর্মির জুনিয়র অফিসাররা দেওয়ার তাদের বিভিন্ন লোকেশনে এবং স্পেশালি সবচেয়ে ওয়াইল্ড ফায়ার হয়েছে হচ্ছে যখন জেনারেল ব্রিগেডিয়ার আজমি বের হয়ে আসছে এবং অন্যান্যরা অনেকে বের হয়ে আসছে। এবং সবচেয়ে অ্যামেজিং হচ্ছে আমাদের মিলিটারি কিছু অফিসারও আছে, মানে 25 লং কোর্সের আসিফ আছে, ওকে নেওয়া হয়েছিল। তারপর 26-এ শামসুজ্জোহা এগে ইয়াতে নেওয়া হয়েছিল এই আয়নাঘর তো বেসিক্যালি ইজ এ জয়েন্ট ইন্টারগ্রেশন সেল, যেটা ডিজিএফআই আছে ওটার বেসিক নাম হচ্ছে জয়েন্ট ইন্টারগ্রেশন সেল, বাট ওটাকে আমরা সবাই আয়নাঘর হিসাবে জানি আউটস্ট্যান্ডিং নেত্রা নিউজের আউটস্ট্যান্ডিং ইয়াটার পরে। বাট জিনিসটা হচ্ছে এই মুহূর্তে আমি আমার ভিডিওতে কিন্তু আমি অ্যাকচুয়ালি ওয়াকার স্যারকে সাপোর্ট করে যাচ্ছিলাম, কিন্তু একটা জিনিস হচ্ছে আমি যে গত 2 দিন আগে যে ওই হঠাৎ করে লাইভে এসে বলতেছিলাম যে জিয়া চলে যাচ্ছে এয়ারপোর্টে, ফ্লাইট নম্বর এত এত, এবং সবাই খুব আউটস্ট্যান্ডিং, যারা স্পেশালি কয়েকজন এয়ারফোর্স অফিসার তারা যা হপ ইন টু ইট, তারপরে গ্রাউন্ডের ক্রুরা পর্যন্ত দেওয়ার তাকে, এবং শেষ মুহূর্তে তাকে ডিজিএফআই এবং এসইউ বিমান থেকে নিয়ে চলে আসছে। এবং অ্যামেজিংলি ওই সময়টাই আমি জিনিসটা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি এই জিয়াকে পালিয়ে যাইতে দেওয়ার পিছনে ওয়াকার স্যার জানতো। এখন ওয়াকার স্যার যদি জানে এবং ডিজিএফআই জেনারেল হামিদ যদি জানে, দেন আমি কিভাবে ওয়াকার স্যারকে বিশ্বাস করব? এবং কারণ যে টিমটা তাকে ব্যাক করে ক্যান্টনমেন্টে আবার নিয়ে গেছে, যেহেতু সোশ্যাল মিডিয়ার অ্যাওয়ারনেস এবং গ্রাউন্ডের মধ্যে কিছু অ্যাক্টিভিটিস তারা খেয়াল করে, তারা তখন ডিসিশন নিচ্ছে যে তাকে কোথায় নিবে। এখন কি ডিজিএফআই এর ইয়াতে নিবে নাকি তার ইয়াতে তার যে বাসা যেখানে ছিল নক্ষত্র সেখানে নিবে। এই জিনিসটা তখন আবার ওয়াকার স্যারকে ফোন করতে চেয়েছিল। ওয়াকার স্যারকে রাতে বেলা ফোন করে নাই, তো সে নক্ষত্রতেই ছিল। বাট আমার এখন কোশ্চেন হচ্ছে, আমি আর ফার্দার যাব না, সে এখনো আমি যেটা লাস্ট শুনেছি সে ইয়াতে আছে। এবং এর পরের দিন
এর পরের দিন আবার সেম অ্যাটেম্প হয়েছিল। আমি এটা ফেসবুকে দেই নাই, কারণ আমি লোকজনকে জানায় রাখছি এবং তারা ওখানে অ্যাম্বুশ পাইতেছিল। বাট এর মধ্যে আর শুনলাম যে শহীদুল ইসলাম ভাই যে ফটোগ্রাফার, উনি বোধহয় একটা পোস্ট দিয়েছেন। তো ওই পোস্টটা দেখে ওই দিন আর অ্যাটেম্প নেয়নি। বাট এর পরবর্তীতে এখনো সে কাস্টাডিতে আছে। বাট এখানে রিস্ক যেগুলো আছে, একটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে, আমি স্পষ্ট ক্লিয়ার, ওয়াকার চেয়েছিল যে সে বিদেশ পালিয়ে যাক। এর মধ্যে ডিজিএফআই জেনারেল হামিদ তাকে সাপোর্ট দিয়েছিল। এই সিচুয়েশনের মধ্যে এখন তত্ত্বাবধায়ক সরকার, আমি একটা জিনিস জানলাম যে ওয়াকার স্যার কোনো ফার্ম কতগুলো ডিসিশন, এই যে অফিসারদের যারা আয়না ঘরের সাথে জড়িত, স্টিল দেয়ার এক্সিস্টিং, যারা বিভিন্ন গুম খুনের সাথে জড়িত, স্টিল দেয়ার। আর আরেকটা জিনিস আমি কারেকশন দিই, আমি বলেছিলাম যে একটা পোস্টে যে জিয়া স্যাক্ট, অ্যাকচুয়ালি আমি এই নিয়মটা জানতাম না। সেটা হচ্ছে কর্নেল অ্যান্ড অ্যাভাব তাদেরকে স্যাক করে না, তাদেরকে যেটা করে সেটা হচ্ছে ফোর্স রিটায়ারমেন্ট। সো জিয়া এখন ফোর্স রিটায়ারমেন্টে আছে। সো তাকে যদি আইনের আওতায় না নিয়ে আসা হয়, হি উইল লিভ এ লাইফ উইথ এ ফুল রিটায়ারমেন্ট বেনিফিট। সো তাকে তার যে কাজকর্ম যেটা আছে, এবং আমি যে পর্বগুলো লিখেছি এর বাইরেও, এটা হচ্ছে জাস্ট একটা বিন্দু, সমুদ্রের মধ্যে একটা বিন্দু। এছাড়া তার যে পাপের হিস্ট্রি ইজ মাচ মোর লং। বাট এই মুহূর্তে তারা আছে ডিজিএফআই এর আন্ডারে। ডিজিএফআই, জেনারেল হামিদ, তারপরে অন্যান্য যারা আছে, তারা সবাই হচ্ছে এই গত ফ্যাসিস্ট রেজিমের। এবং আপনারা দেখেছেন যে তারা এই যে আয়না ঘর থেকে বের করেছে, এই যে তারা কিন্তু অফিসিয়ালি ইয়াটা নিয়েছে, তারা কিন্তু ইয়া স্যারকে অন্য কোথাও ফেলে রেখে এসছে, আজমি স্যারকে। সো যাতে ওখান থেকে বের করে না হয়, বাট দ্যাটস বেসিক্যালি জয়েন্ট ইন্টাগ্রেশন সেল। তো আমি অবশ্যই আমি জানি যারা এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারে আছেন, তারা স্ট্রং অ্যাকশন নেবেন, যারা যারা এগুলোর সাথে জড়িত আমার থেকে, এবং যারা এই মুহূর্তে গোয়েন্দা সংস্থায় আছে তাদের মধ্যেই লয়ালিস্টকে খুঁজে পাওয়া খুব একটা ডিফিকাল্ট কিছু না। তাদের কাছ থেকে নিয়ে মানে যত তাড়াতাড়ি সম্ভব এসে দুষ্কৃতিকারী অফিসার যারা আছে তাদেরকে স্ট্রেট ওয়ে কাস্টাডিতে নিতে হবে। কারণ এই যে আমরা এই যে গতকালকের যে ইয়াটা দেখলাম, এই যে বিভিন্ন জায়গায় ডাকাতি দেখলাম, এটা ইটস এ কোঅর্ডিনেটেড এফোর্ট। ওই যে আমি যেটা বলেছিলাম যে একটা অফিসার পার্টি, কিছু জিওসি আছে এর সাথে ষড়যন্ত্র করে তারা যাচ্ছিল যে একটা ওয়াকার স্যারকে একটা ইমার্জেন্সি করবে, জিনিসটা করবে। এই জিনিসটা হচ্ছে কেন? কারণ জিয়াকে ওই যে ওয়াকার স্যারকে বিশ্বাস না করার একটা কারণ হচ্ছে জিয়া তার বাসায় ছিল ইউজিং অল দিস ফোন অ্যান্ড আদার থিংস। এই ফোন দিয়ে সে সবাইকে ফোন করে বেড়াচ্ছে, এবং এই যে নাশকতা যেগুলো হয়েছে, এগুলা আমার ধারণা জিয়ার এই যে কানেকশন যে আছে, বিভিন্ন জায়গায় ফোন করতেছে, তাকে ফ্রিলি ফোন করতে দেওয়া হচ্ছে। কেন? বিকজ এই রেজিমটাই হচ্ছে, যারা আছে এই যে গোয়েন্দা সংস্থা যারা আছে, তারা সবাই পার্ট অফ হাসিনা রেজিম। সো এই জিনিসটা আমি আশা করি যে এই জিনিসগুলা ফার্দার আমি কিছু জানলে আরো জানাবো। তারপর আরেকজন আমাকে জানালো যে আমাদের পুরা যত সরকারি কর্মচারী আছে তাদের বেতনটা হয় আইবাস একটা সফটওয়্যার সিস্টেমে। আমি এই ব্যাপারে বিশেষজ্ঞ না, বাট সে যেটা আমাকে বুঝলো, স্যার এটা হচ্ছে একটা ইন্ডিয়ান সফটওয়্যার, এবং এটার সার্ভার হচ্ছে ইন্ডিয়াতে, এবং তারা যদি ইচ্ছা করে আমাদের সাথে যে কোনো সময় যে কোনো ধরনের সিচুয়েশনে ফেলে দিতে পারে। যেহেতু তাদের সফটওয়্যারের মাধ্যমে আমরা করতেছি, হঠাৎ করে যদি তারা আইওয়াসে আমাদের এই মানে প্রায় 15-16 লক্ষ যে সরকারি কর্মচারী তাদের বেতনটা যায়, ওখান থেকে ডিসপার্স হয়, ইনক্লুডিং 3 আর্মি। তার মানে হচ্ছে এদের অ্যাকাউন্টে চলে যাওয়া হচ্ছে এদের অ্যাকাউন্ট ইনফরমেশন, মানে সমস্ত আর্মির অ্যাকাউন্ট ইনফরমেশন এই সফটওয়্যার আছে। এটা শেখ হাসিনা ইন্ডিয়াকে তো সব দিচ্ছে, এইগুলো দিয়ে দিচ্ছে আর কি। তো এই জিনিসটার মনে হয় কন্ট্রোল আমাদেরকে নিতে হবে। যারা যারা কনসার্ন আছেন, আমি তো আর সরকারের কোনো কিছু না, আমি শুধু জাস্ট আমার পয়েন্টটাই বলতে পারি, এটা তাদেরকে অ্যাকশন নিতে হবে যে এই যতগুলো সফটওয়্যার এবং বিভিন্ন জায়গায় আছে, ইভেন আমাদের এনআইডি, এগুলোর মধ্যে ভারতের ইনফ্লুয়েন্সটাকে মুক্ত করতে হবে। তারপরে আমাদের যে বাংলাদেশ ব্যাংক আছে, এগুলাতে এদের আইবাস এখনো স্টার্ট হয় নাই, না হলে ভালো, তাহলে এর আগেই আমরা নিব। বাট আমি কনফিউজ হওয়ার কিছু নেই, কারণ আমি যে সমস্ত কথাই বলি সেগুলোর মধ্যে সাথে সাথে একটা লজিক দিতে একটা ফেক অ্যাকাউন্ট থেকে একটা কমেন্ট পাস করে, আমি জানি না এই যিনি বললেন যে স্টার্ট হয় না, এটা ফেক অ্যাকাউন্ট কিনা। বাট এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এই মুহূর্তে আমার যেটা মনে হয় যে এসএসএফ এ এখন যারা আছে তারা সবাই হচ্ছে শেখ হাসিনা লয়ালিস্ট, এবং কোনো পোস্টিং চেঞ্জ হয় নাই। এখন নতুন দায়িত্বভার নিচ্ছেন যারা, অলরেডি প্রফেসর ইউনিস ইন্ডিয়ার প্রতি একটা থ্রেট দিয়েছেন যে
যদি এখানে কোনো সমস্যা হয় তাহলে সেভেন সিস্টারে হতে পারে, যে হুইচ ইজ এ মানে দিস ইজ দ্য ওয়ে ডিপ্লোমেসি শুড ওয়ার্ক। কারণ ভারত একটা সভরেন কান্ট্রি, আমাদের একটা সভরেন কান্ট্রি, এই সভরেন কান্ট্রিকে আন্ডারমাইন করে আমাদের বুদ্ধিজীবী ভাই বলে আজ এখানে যদি কোনো কিছু হয় ইন্ডিয়া আমাদের ইন্টারভেন করবে। এই একটা জিনিস মনে রাখবেন, যে বুদ্ধিজীবী কুবুদ্ধিজীবী এই কথাটা বলে যে এখানে যদি এটা হয় ইন্ডিয়া আমাদের ইন্টারভেন করবে, এটা হচ্ছে ওদের পয়সা খেয়ে এই হারামজাদারা আমাদেরকে স্যাবোটাজ করতেছে, যাতে আমাদের ব্রেনের ভিতর ঢুকে দিচ্ছে যে ইন্ডিয়া আমাদের ইন্টারভেন করতে পারে। একটা সভরেন কান্ট্রির মধ্যে আমাদের 2 লাখ আর্মি আছে খামাখা, 2 লাখ আর্মি আছে খামাখা। ওদের আর্মির সাথে আমি ট্রেনিং করি নাই, আমি করছি। এই 2 লাখ আর্মি নেগোসিয়েট করে তারা ঢুকে পড়বে, ওদের স্পেশাল ফোর্স। এই যে মুভি দেখে দেখে তারা এখন, যারা ইন্ডিয়ান মুভি দেখে তারাই মনে করে যে তারা একটা সুপার পাওয়ার হয়ে গেছে। দ্যাটস বুলশিট। এই জিনিসটা, এই যে এখন যে এই থ্রেটটা আছে, এই কারণে এই যে এসএসএফ এর ভিতরে হার্ডকোর লোক আছে, ইন্ডিয়ার লোকজন থাকতে পারে, ইন্ডিয়ার লয়ালিস্ট থাকতে পারে, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রচুর লোকজন ইন্ডিয়ার সাথে যোগাযোগ রক্ষা করে। সো আমি মনে করি যে এসএসএফ এ যারা আছে তারা, এর আগে আমি যেটা শুনেছিলাম যে যখন তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল তখন তত্ত্বাবধায়ক সরকার তবে এসএসএফ কে ভাগ করেছিল তাদের ইয়া অনুযায়ী, যে এরা বেগম খালেদা জিয়াকে ইয়া দিবে, এরা হাসিনাকে দিবে, এরকম। সো এই সিচুয়েশনে আমার মনে হয় যে এসএসএফ এ একটা স্ক্রুটিনি করার দরকার আছে। কারণ জেনারেল নাজমুল দেখি এখনো আছেন, যে যিনি শেখ হাসিনাকে প্রতি লয়ালিস্ট ছিলেন, সেই যারা শেখ হাসিনার প্রতি লয়ালিস্ট, এবং এইখানে যেটা পিএসএফ এর এই এসএসএফ এর যে অফিসাররা আছে, এদের সাথে শেখ হাসিনা শুধু যে তাদের সিকিউরিটি দিত তা না, তারা পিরিয়ডিক্যালি যার সপ্তাহে 2-3টা করে ফ্যামিলি সম্বন্ধে, তাদের ফ্যামিলি নিয়ে শেখ হাসিনা সম্বন্ধে সবসময় পার্টি টার্টি হইতে তারা যেত, জাস্ট এটার মধ্যে একটা বন্ডিং গ্রো করার জন্য। সো এই অফিসারগুলো হচ্ছে শেখ হাসিনার হার্ডকোর এইটা তাদেরকে বুঝতে হবে। এবং আমার মনে হয় অবশ্যই যারা এসএসএফ বর্তমানে আছেন বা কনসার্ন আছেন তারা জানেন এই মুহূর্তে কি করতে হবে সে অনুযায়ী। এবং আমি বলে রাখি, ওয়াকার স্যার কোনো মেজর ডিসিশন নেয় নাই এই পর্যন্ত, চাষ অপেক্ষা করতেছে যে কখন ইয়াটা আসবে, তত্ত্বাবধায়ক সরকার। এখন যেহেতু তত্ত্বাবধায়ক সরকার আসছে, আমি অ্যাকচুয়ালি নিজে সাজেস্ট করবো নট টু কন্টিনিউ উইথ জেনারেল ওয়াকার। তত্ত্বাবধায়ক সরকার দে নোজ দ্য বেস্ট, বিকজ এই লয়ালিস্ট পার্টিকে যেখানেই রাখবেন অ্যাটলিস্ট যেটা হবে, হয়তোবা সে কোনো কিছু করবে না, কিন্তু এই ইনফরমেশনটা জায়গা মতো চলে যাবে। সরকারের কিছু স্টেট সিক্রেট থাকে যারা এই ধরনের লাল টেলিফোন যারা এনজয় করে তাদের কাছে। সো এই জিনিসটা আমাদের এনশিওর করতে হবে অ্যাকচুয়ালি, যে এই কনসার্ন লোকগুলো যেন থাকে। এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আছে, আছে। আর আমার কথা হচ্ছে, অনেকেই গোয়েন্দা সংস্থার অনেকেই কয়েকজনই আমার সাথে যোগাযোগ করেছে যে তারা এটার সাথে ইনভলভ ছিল না। আমি বললাম ঠিক আছে ভাই, তারা ইনভলভ ছিল, ওকে বলো তো তারেক সিদ্দিকী এখন কোথায় আছে। এখন তুমি যদি মানে একটা ইম্পর্টেন্ট জায়গা থেকে বলো যে তারটা জানো না, দ্যাট মিনস ইউ আর সাপোর্টিং দেয়ার পারপাস, কান্ট হেল্প ইউ, সিম্পল। মোট কথা হচ্ছে, এই সংস্থাগুলা যদি লয়ালিটি আর্ন করতেই চায়, তারা তো এখন বলে দিতে পারে যে ওই সংস্থার যারা যারা আছে এখন কে কোথায় কোন জায়গায় আছে, বিকজ দে নোজ এভরিথিং। এবং এটা যদি ইনফরমেশন দিয়ে যদি হেল্প না করে, ইউ ফেস দ্য কনসিকুয়েন্স অ্যাজ লাইক আদার্স। সো আমি মনে করি এখন এমন একটা সময়ের মধ্যে। এবং আরেকটা আমি স্ট্যাটাসকে দিয়েছি, সেটা হচ্ছে আমি ইন্ডিয়ার মিডিয়া ফলো করতেছিলাম, চতুর্দিকে বাংলাদেশ বিশাল সমস্যাতে আছে, তার এই করতে হবে সেই করতে হবে, এতদিন কিন্তু কিছু বলে নাই। কারণ কি, এই আমাদের শের বাংলা এক ফজলুলের একটা কথা আছে বোধ হয়, যখন দেখবেন দাদারা আমার প্রশংসা করছে তখন বুঝবেন যে আমি ঠিক মানে ডিরেইল হয়ে গেছি। প্রশংসা দাদারা যদি কাউরে পছন্দ করে, সো এখন দাদারা আমাদের যে প্রশংসা করছে তার মানে হচ্ছে উই আর ইন আমরা সঠিক লাইনে আছি ইনশাল্লাহ। এই ক্রাইসিস টাইমটা আর প্রফেসর ইউনিস, আই স্যালুট হিম। সে হিজে তার কর্পোরেট চালানোর যে অভিজ্ঞতা আছে, যে সেই অনুযায়ী উনি, এবং উনার ফার্স্ট উনি জয়েন করার আগে যে স্টেটমেন্টটা দিচ্ছে, মাইন্ড ব্লোয়িং। তাকে সবাইকে এখানে হচ্ছে কি, আমি আমার অনেকগুলো লেখায় বলছি যে আমরা এক সময় হয়ে যায় আইএসআই, আরেকবার হয়ে যায় হচ্ছে র। আমাদেরকে বাংলাদেশ হইতে হবে, বাংলাদেশ। এখানে আমরা রয়ের সাথে যোগাযোগ, মানে র মানে হচ্ছে ভারতের সাথে যোগাযোগ করবো, ইন্ডিয়ার সাথে, যেটাতে আমার সবচেয়ে বেশি প্রফিট আসবে। বাট আমরা আওয়ামী লীগ সরকার কি দেখলাম, আমরা সবকিছু ওদেরকে দিয়ে দিচ্ছি, বাট ওদের কাছে কিছু নিতে পারতেছি না। এই যে অসম চুক্তিগুলা। এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে ইন্ডিয়ার সাথে আমাদের 4টা মেজর জিনিসপত্র হচ্ছে, একটা হচ্ছে তিস্তা, একটা হচ্ছে করিডোর, আর একটা কি হিসাব করলাম এখন এই মুহূর্তে, মানে যে করিডোর হচ্ছে, তারপরে মানে ইম্পর্টেন্ট যতগুলা ফ্যাক্টর আছে, এই সবগুলা যখন আছে, এখন এই মুহূর্তে সরকার হচ্ছে একটা, আমি বলবো যে স্টেবলই ছিল এটার আগে, এই মুহূর্তে আনার পরে তারা ভাবছিল 1-2 তে এটাকে ইয়া করে দিবে। আমি যেটা খবর পেলাম, র্যাব পুলিশে যারা
সনাতন ধর্মীয় অফিসার আছে, তারা মনে হয়েছে যেন আমি একজনের অফিসারের সাথে কথা বললাম যে অনেক দূরে আছে, গুলি করার দরকার নাই, তারা জাস্ট চাইনিজ রাইফেল যেটা পুলিশের কাছে আছে, আগে আর্মি যেটা ইউজ করতো, এসকেএস বলে যেটাকে, এটাতে এইম ফায়ার করতেছে, ওই অফিসার থামাইতে পারতেছে না তাকে, এবং আগাচ্ছে আর ফায়ার করতেছে, মানে মানে মনে হচ্ছে যে হত্যার উৎসবে মেতে গেছে। এটার কারণটা কি? এর কারণ একটাই হচ্ছে কারণ একটাই হচ্ছে তারা এমন ভাবে আন্দোলন দমাইতে চেয়েছে তাতে তারা যেন আর মানে বাঙালি যেন আর কখনো মাথা তুলে দাঁড়াইতে না পারে। কোনো এই যে মোংলা পোর্ট অলরেডি দিয়ে দিচ্ছে, ট্রানজিট, মানে এই এই জিনিসগুলা সবগুলা মিলা, পোর্ট, তারপর চায়নার সাথে তিস্তা ব্যারেজ, এই সবকিছু মিলা, মানে ওরা চাইছে এই টাইমের মধ্যে এমন একটা ভীতি সঞ্চার করতে তারা যেন আমরা যেন আর ইন্ডিয়ার এগেনস্টে কোনো কথাই না বলতে পারি। আজকে আমার এক পুরনো বন্ধু ফোন করছে, ও বলে যে আমি জিয়া জিয়া। আমি তো বলছি কিরে জিয়া, মানে ওই জিয়া কি আমার ফোন করবে? আমি ভুলেই গেছি যে আমার আরো জিয়া নামে ফ্রেন্ড আছে, মানে উই আর অবসেসড উইথ সাচ মানে এমন একটা সিচুয়েশনের মধ্যে আমরা গেছি। বাট এখন আলহামদুলিল্লাহ এভরিথিং ইজ ফাইন। আমি জাস্ট আমার কাছে হঠাৎ করে মনে হলো যে কথাগুলা আমাদের বলা দরকার, প্লাস হচ্ছে আরো অনেক জায়গায় আছে আমাদের যে সফটওয়্যার গুলো আছে এগুলো সব ইন্ডিয়া বেসড, এগুলাকে আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। এবং মানে প্রফেসর ইউনিস ইজ এ উইনার ইন লাইফ। তাকে যে লাস্ট শেখ হাসিনা যেটা করেছিল এটা একটা সাময়িক ব্যাপার, বাট হি ইজ এ উইনার ইন লাইফ। এবং আমি মনে করি ছাত্র জনতা ওয়াইজলি চুজ করছে তাকে, এবং ফিউচারে এবং এখন একটা হচ্ছে মানে 2 বছর না 3 বছর না 5 বছর না 6 বছর হবে তত্ত্বাবধায়ক সরকার। আমি এটুকু বলতে পারি যে যখন হয়েছিল, যে যখন তত্ত্বাবধায়ক সরকার, ওই যে 111-এর সরকারটা ছিল, ওই সময়কার প্রবৃদ্ধি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি। আমি অর্থনীতি বুঝি না, বাট এইটুক যাটা আমি দেখেছি যে ওই সময়কার তত্ত্বাবধায়ক সরকার সময়ে প্রবৃদ্ধিটা সবচেয়ে বৃদ্ধি ছিল। এখন যারা এই প্রফেসর ইউনিস থাকায় যেটা হবে, আমাদের যে অর্থনৈতিক ভোগ্যুর সময়টাতে উনার যে ইন্টারন্যাশনাল কানেকশন আছে, 1-to-1-এ আমরা ফান্ড পাবো দেশকে গড়ার জন্য করবো। এবং আমরা সবাই এখন একটা জিনিস এনশিওর করতে হবে। এখন আমি জানি যে বিএনপি এখন চোখ বন্ধ করে লাফালাফি শুরু করে দিবে, যে তারা জানে যে এখন যদি 3-6 মাসের মধ্যে নির্বাচন হয়, অবভিয়াসলি তারা আসবে, কারণ আওয়ামী লীগ গ্রাউন্ডে নাই, এবং আওয়ামী লীগকে গ্রাউন্ডে থাকতে দেওয়াই উচিত না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওদের যে টেরোরিজম হিস্ট্রি আছে তা দিয়ে এখন আওয়ামী লীগটাকে নিষিদ্ধ করে দেওয়া উচিত। এই দেশে আওয়ামী লীগ যে ধরনের ঘৃণার চাষ করে আমাদের দেশটাকে ডিভাইড করে ফেলেছে এই চেতনা আর দিয়া, এবং তাদের সাথে যে ইন্ডিয়ান কানেকশন যেটা আছে ওইটা আমাদেরকে দেশকে ডিস্ট্রয় করে দিচ্ছে। সিম্পলি আমাদের সেনা থেকে শুরু করে আমাদের শিক্ষা খাত থেকে শুরু করে যতগুলো আছে সবগুলা ওদের লোক দিয়ে ধ্বংস করে দিচ্ছে পুরা। এই জিনিসটাকে আমাদেরকে ধীরে ধীরে করতে হবে, এবং এটা করতে হলে আমাদের 2-3 বছরের বেশি লাগতে পারে, লাগলে উই শুড অ্যালাউ ইট। বিএনপি অনেক সাপ্রেস হয়েছে, বাট এই তত্ত্বাবধায়ক সরকার অবশ্যই সাপ্রেস করবে না। একটা জিনিস মনে রাখতে হবে, আমি সবচেয়ে এই সরকারের এগেনস্টে যখন কথা বলা শুরু করলাম হচ্ছে আমাকে ব্রেক ফ্রি করে দিছে, ওইটা হচ্ছে জিয়া। আমি যেহেতু আমার কোর্সমেট জিয়াউল হাসান করে দিয়েছে, কিন্তু আমি যেহেতু আমার সে কোর্সমেট, এবং তার এগেনস্টে আমি সরাসরি বলবো না এরকম একটা মানে অব্লিগেশন আমার ছিল, বাট সে যখন আমার পিছনে লাগলো তখন আই জাস্ট গট ব্রেক ফ্রি উইথ এভরিথিং। সো আমি মনে করি যে এখন আমাদের কোনো রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে, এবং এখন বিএনপি অবশ্যই আসবে, কিন্তু আসলেও যেটা হবে একটা সিচুয়েশন হবে। এখন আমি অলরেডি আজকে একটা ভিডিও দেখেছি যেটার মধ্যে বিএনপির লোকজন আবার তাদের লোকাল এলাকায় কিছু কন্দুর করতেছে। এটা আমার মনে হয় যে বিএনপির যারা আছেন তারা সুশৃঙ্খলভাবে, তাদেরও অনেক রিঅর্গানাইজেশন করার দরকার আছে। তাদের যে ইয়াটার মধ্যে তাদের দলটার মধ্যে একটা গণতন্ত্র ফিরিয়ে আনার একটা ব্যাপার আছে। দে শুড টেক সাম টাইম, রিঅর্গানাইজ, এবং তারা যে ফিউচারে যে নেক্সট যখন ইলেকশন হবে তারা আসবে, তাতে কোনোই ডাউট নাই। সো এখানে এত অস্থির হওয়া আমার মনে হয় উচিত না। আমার মনে হয় এই তত্ত্বাবধায়ক সরকারকে সময় দেওয়া উচিত। এই যে আওয়ামী ফ্যাসিস্ট গ্রুপের যারা আছে এদেরকে সবাইকে স্যাক করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। অলরেডি প্রফেসর ইউনিস এটা বলেছেন। তো আমি আশা করব যে ফিউচারে আমরা একটা সোনার বাংলাদেশ এটা আমরা দেখতে পাবো। আমার প্রফেসর ইউনিসের প্রতি এবং পুরা গ্রুপের প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে। আমি অ্যাকচুয়ালি সবসময় আমি একটা নর্মাল লাইফ এখন লিড করতে চাই। আজকে সকালে আমি আমার বাগানে গিয়েছিলাম, কিছু শসা, মরিচ, টমেটো অনেক কিছু তুলে নিয়ে আসছি। আই এম হ্যাপি উইথ ইট। কোথাও তথ্য থাকলেই আমি শুধু আসবো।
আর ইমার্জেন্সি কোনো কিছু হলে আসবো, এইটি আর কি। তো আমার কাছে অ্যাকচুয়ালি আমার যারা দর্শক আমাকে অনেকে ফোন করে এখন ডিস্টার্ব করতেছেন, এটা বলেন এটা বলেন এটা বলেন, বাট আমি একজন সাধারণ ফ্যামিলি ম্যান। আমার 2 ছেলে আছে, ওয়াইফ আছে। আমরা এখানে ফ্যামিলির বিভিন্ন পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান থাকে, থাকে। আমি একটা স্বাভাবিক থাকে। আমি সবসময় বিপ্লব যেটা করেছি, করার পরে এটা আলহামদুলিল্লাহ এটা সাকসেস হয়েছে। এখন আমি নর্মাল লাইফে ফিরে যেতে চাই। তো ঠিক আছে, আমি কখনো এরপরে যদি আবার কোনো কিছু তথ্য থাকে আমি আসবো। আচ্ছা, 2-1টা তথ্য নিয়ে স্যার। মেজর সিনহা হত্যা মামলার আসামি প্রদীপ নাকি কাশিমপুর সিকিউরিটি কারাগার বন্দীদের অনেক টর্চার করে। আচ্ছা, এটা তো আমার না, এটা কনসার্ন লোকদের বলতে, যুবকদের রাজনীতি নতুন দল তৈরি করা উচিত। হ্যাঁ, আমি একটু শুনলাম যে নতুন দল, মোট কথা হচ্ছে নতুন দল হোক, বাট একটা বুঝতে হবে নতুন দল হইলেই দেখবেন ওই যে ভারতীয় একটা লোক আসে ওইটা ইনফ্লুয়েন্স করা শুরু করছে। এটা থেকে আমাদের যেটাই হোক, ভারতের ইনফ্লুয়েন্স থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আমরা, ভারতও আমাদের বন্ধু, পাকিস্তান আমাদের বন্ধু, চায়না আমাদের বন্ধু, আমেরিকা আমাদের বন্ধু, আমাদের কেউ শত্রু নাই। কিন্তু আমাদের সাথে যদি তারা শত্রুতা করে, আমাদের কাছ থেকে যদি শত্রুতা করে, আমরা ইকুয়ালি তাদেরকে রেসপন্সটা ওইভাবে করতে হবে আমাদের। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। ভারত যখন বুঝবে যে আমাদের সাথে এই আপনি একটা জিনিস আমি অ্যাডভান্স বলে দিচ্ছি, এই যে প্রফেসর ইউনুস যে অ্যাগ্রেসিভ একটা মন্তব্য করেছে, এইটার রেসপন্সে দেখবেন ওরা অলরেডি সুরসুর করা শুরু করে। অলরেডি আপনারা জানেন যে অজিত দোভাল সম্ভবত করে ফেলেছে। কারণটা কি? তার স্ট্র্যাটেজি রং ছিল। আমার কাছে তখন আমি কয়েকটা জায়গায় বলেছিলাম যাতে যে এটা কেন হচ্ছে, ভারতের তো অলরেডি বুঝার কথা এই বিপ্লব সফল হচ্ছে, সো নেক্সট সরকারের সাথে তার কাজ করতে হবে। এখনো কেন হার্ড লাইনে যাচ্ছে, এখনো কেন হার্ড লাইনে আছে, এখনো কেন সাপোর্ট দিচ্ছে? এটা হচ্ছে অজিত দোভাল, তার অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স অ্যান্ড ইট ফেইল্ড। এবং শুধু আমাদের দেশে ফেল না, তার যতগুলো দেখেন, যতগুলো নেবার সবার সাথে ওর অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স ফেইল। সো এই যে ডক্টর ইউনুসের যে অ্যাগ্রেসিভ কমেন্টটা, ইট উইল হেল্প আস অ্যান্ড ইট উইল, আই হোপ যে ওদের বুদ্ধি এখন খুলবে যে বাংলাদেশের সাথে একটা মিউচুয়াল উইন উইন সিচুয়েশনে সমস্ত চুক্তি এবং অন্য কিছু করতে হবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আর নতুন দিনের শুভেচ্ছা, নতুন সরকারকে শুভেচ্ছা। ইনশাল্লাহ আমরা একটা সোনার বাংলা করবো, আলহামদুলিল্লাহ।